তুর্য ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল, হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা আমার বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো? দেখলে ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরে শেষ করে দিবে আমাকে। হোটেল ছেড়েছে তুর্য, আর কতদিন হোটেলে থাকা যায়? তাছাড়া এ তো কোনো দর্শনীয় স্থানের হোটেল নয় যে জানালাটা খুললে মন প্রাণ জুড়িয়ে যাবে, স্নিগ্ধ শীতল বাতাস এসে আবেশিত করবে তাকে। এটা শহরের বুকে রাত কাটানোর জন্য হোটেল, যেখানে জানালা খুললে গরম বায়ু, অযাচিত কোলাহল, যানবাহনের প্যাপ ও ধ্বনির উৎপাত পাওয়া যায়। যদিও উচ্চমানের পরিপাটি এক সুন্দর হোটেলে ছিল তুর্য, তবুও দিনের পর দিন এখানে থাকতে আর ভালো লাগছে না তার। তাছাড়া এখন যেহেতু রাজশাহীর বুকে বউয়ের দেখা পেয়েছে, তখন এখানে তাকে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো কোনো উপায় নেই। প্রথম দিকে বউকে দেখা পেয়েও তাকে না চিনে যে ভুলগুলো করেছে তার সংশোধন করতে হবে এখন। বউকে মানাতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে, তার প্রণয় উপলব্ধি করাতে হবে। সব মিলিয়ে অনেকটা সময় প্রয়োজন তুর্যের। তাই তো রাজশাহীতে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজবাব চাচাদের উপর চাপিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। তারপরও এখানে বসে যতটা তদারকি করা সম্ভব সে করবে, আর মাঝে মাঝে খুব প্রয়োজন হলে অল্প সময়ের জন্য ঢাকা যাবে। রাজশাহীতে ইতিমধ্যে বাসা ভাড়া নিয়ে ফেলেছে তুর্য। পৃথাদের বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা, তবে 2-3টা ঘরের পরে। পাছে যদি তার রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয় তাকে, তখন দেখা যাবে দলবল নিয়ে তাকে এ বাসা থেকে উচ্ছেদ করতে চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না, শ্বশুর বাড়ির সাথে তো একদমই নয়। তাই একটু দূরে দূরেই বাসাটা রেখেছে সে। আজ সন্ধ্যার দিকেই তুর্য উঠেছে সে বাসায়। যদিও ব্যাচেলার মানুষ থাকবে, তত কিছু গোছানোর নেই। যতটুকু প্রয়োজনীয় ফার্নিচার কিনেছিল তাও ওই ফার্নিচার দিতে এসে যে ছেলেপেলে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে। আর বাদ বাকি গোছানোর জন্য আরুষ তো আছেই। তুর্য আর ওই গুছকাজের দিকে মনোযোগ না দিয়ে বিশাল আকারের 3টা প্যাকেট নিয়ে বসলো মেঝেতে। আরুষ কপাল কুঁচকালো। পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনল না তুর্য, অথচ বেশ হম্বিতম্বি করে জনবল দ্বারা এই বড় বড় প্যাকেটগুলো আনলো। কি আছে প্যাকেটগুলোর মধ্যে? আরুষের হৃদয়ে সন্দেহ জাগলো। সন্ধিহান কণ্ঠে সে শুধালো, এর ভিতরে কি আছে স্যার? তুর্য আরুষের কথা শুনিয়ে যেন শুনল না, কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুত্ব সহকারে খুলল প্রথম বড় প্যাকেটটা। সাথে সাথেই প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এলো এক নারীর চিত্র। আরুষের ভ্রু কুঁচকে এলো। এ কার ছবি? তাছাড়া ছবিটি দেখেও তো বেশ পুরনো দিনের কোনো নারী চরিত্র মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরনো, আজকালকার যুগের ন্যায় রঙিন এবং খুব নিখুঁত নয়। আগের দিনের চিত্রশিল্পীদের জ্যামিতিক প্যাটার্নের ন্যায় আঁকা এই চিত্রকর্ম। আরুষ ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, এ কার ছবি স্যার? তুর্য 2 হাত দ্বারা চিত্রকর্মটা দেয়ালে লাগাতে লাগাতে জবাব দিল, আমার মায়ের বংশের পূর্ব নারী ঘসের বেগমের চিত্র এটা। আরুষ অবাক হতে গিয়েও অবাক হলো না। তুর্যের আচার আচরণ কথাবার্তা সবকিছুর সাথেই সে বেশ পরিচিত। এ বান্দার দ্বারা যে সবকিছু সম্ভব তা সে জানে। সেখানে এই সামান্য ঘসিটি বেগমের চিত্রকর্ম আর কি? ঘসিটি বেগমের ছবিটা দেয়ালে টানিয়ে পরের আরেকটা প্যাকেট খুলল তুর্য। এবার প্যাকেট থেকে একজন পুরুষের চিত্রকর্ম বেরিয়ে এলো। এই পুরুষের চিত্র এই যুগের বলে মনে হচ্ছে না কোনো ক্রমেই। আগের ঘসিটি বেগমের চিত্রে নেই আঁকা। আরুষ আবারও কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এ কার ছবি স্যার? এবার তুর্য ফিরে তাকালো আরুষের পানে, 2 হাতে চিত্রটা আরুষের সামনে ধরলো, অতঃপর বলল, থেকে চেনার কথা আরুষ, ভালো করে দেখ, চোখ নাক মুখ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখ, দেখবি ঠিকই চেনে যাবে। আরুষ বিশ্বাস করলো তুর্যের কথা। বড় বড় চোখ করে সে তাকালো ছবিটির পানে। নিশ্চয়ই এই ব্যক্তি ইতিহাস খ্যাত কোনো পুরুষ মানুষ হবে যাকে আরুষের চেনার কথা। ইতিহাস খ্যাত ব্যক্তিদের ছাড়া তো আর তেমন কারো চিত্রকর্ম তৈরি করা হতো না তৎকালীন সময়ে।
আরও সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ছবিতে থাকা পুরুষকে। বেশ কিছুক্ষণ নানাভাবে সে চেষ্টা চালালো লোকটাকে চেনার, কিন্তু ফলাফল শূন্য। আরুষ মাথা চুলকে বলল, কে এটা? আমি চিনতে পারছি না স্যার। সাথে সাথে নাক মুখ কুঁচকে ফেললো তুর্য। নাক ছিটকে বলল, ছি আরুষ, তোকে নিয়ে তো আমার এবার লজ্জা হচ্ছে। তুই এখানে শেষে নিজের পূর্বপুরুষদের চিনতে পারছিস না? কেমন ছেলে তুই? আরুষ অবাক হলো, সাথে সাথে কিছুটা লজ্জাও পেল। এই পুরুষ কিনা তার পূর্বপুরুষ, অথচ সে চেনে না। আরুষের মনে মনে খারাপ লাগলো ভীষণ। সে নিজ বংশের পূর্বপুরুষদের চেনে না, অথচ তার পূর্বপুরুষদের তুর্য চেনে। এর থেকে লজ্জার আর কি হতে পারে ভাই? তবুও আপাতত আরুষ লজ্জা গিলে খেলো। তার এই পূর্বপুরুষকে অবশ্যই চিনতে হবে তাকে, নয়তো পরবর্তীতে আবার কেউ হুট করে এসে এই ছবি দেখে তাকে কিছু জিজ্ঞেস করলে লজ্জায় পড়তে হবে। আরুষ জিহ্বা দিয়ে নিজের ওষ্ঠ ভেজালো, জানার আগ্রহ নিয়ে তুর্যকে শুধালো। এর নাম কি স্যার? এ আমার কোন পূর্বপুরুষ? তুর্য যেন এবার মহা বিরক্ত হলো। আরুষের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে ছবিটা দেয়ালে লাগাতে উদ্যত হলো। কপাল কুঁচকে জবাব দিল, এটি মির্জাফর, তোর কলিজার বন্ধনের পূর্বপুরুষ। আরুষ হতাশ হলো, নিজের উপর নিজে বেশ বিরক্ত হলো। এ তো জানার কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিবে না, কিন্তু তুর্যের চরিত্র সম্পর্কে জানার পরও এ কথা তার মাথায় এলো না কেন? দূর, আর কিচ্ছু সে জিজ্ঞেসই করবে না তুর্যকে। পাগল লোকের সব পাগলামি কথাবার্তা। আরুষের ভাবনার মধ্যেই তৃতীয় নম্বর প্যাকেটটা খুলল তুর্য। তার ভিতর থেকেও বেরিয়ে এলো এক পুরুষের ছবি। তবে এই ছবিটা আগেরগুলোর মতো পুরনো নয়, যদিও এটা কোনো অংশেই চিত্রকর্ম বলে মনে হচ্ছে না। এটা ক্যামেরাবন্দি কোনো ছবি মনে হচ্ছে। আরুষ জিজ্ঞেস করবে না ভেবেও কৌতূহলী হয়ে পড়ল। কোনো কিছু না ভেবেই জিজ্ঞেস করে ফেলল, এটা কার ছবি? তুর্য দেয়ালে ছবিটা লাগালো, ছবির পানে দৃষ্টি রেখেই বলল, হবে কোন এক রাজাকারের। আমার রাজাকার শ্বশুরটার ছবি সংগ্রহ করতে পারেনি, তাই আপাতত অন্য একজন রাজাকারের ছবিটা টানিয়ে দিয়েছে। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে এই ব্যাটার স্থানে শ্বশুরের ছবিটা লাগিয়ে দেবো নিশ্চিত। আরুষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে জানতো এমন কিছুই তুর্যের মুখ থেকে বের হবে। তারপরও কেন জিজ্ঞেস করে নিজের কান নষ্ট করলো কে জানে। আরুষ মাঝে মাঝে ভেবে পায় না সৃষ্টিকর্তা এই তুর্য নামক প্রাণীকে কি দ্বারা সৃষ্টি করেছে। এর আগাগোড়া সবটাই অদ্ভুত কথাবার্তা আর কাজকর্ম দ্বারা ভরপুর। তুর্য ছবিগুলো দেয়ালে টানিয়ে হুট করেই টান টান হয়ে শুয়ে পড়ল ফ্লোরে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ করে আবার উঠে বসলো। আরুষের পানে তাকিয়ে বেশ ভাবুক ভঙ্গিতে বলল, আমার নতুন ঘর, নতুন সংসার, বউকে এনে তো অন্তত একবার দেখানো প্রয়োজন, তাই না আরুষ? আরুষ সাথে সাথে তাল মেলালো তুর্যের কথায়। তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, জি স্যার। ম্যামকে ছাড়া আপনার এ ঘর একদম অসম্পূর্ণ কিন্তু। কথা শুনে চোখ জোড়া চকচক করে উঠল তুর্যের। আনন্দের সহিত সে বলল, তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ভরকালো, আমতামতা করে বলল। আমি কিভাবে নামবো? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে বলল, তা আমি কি জানি? তুই যখন বললি আনার প্রয়োজন তখন নিয়ে আসবে। কিভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গরু করে ঠাস করে উপরে পাঠিয়ে দেবো। কথাটা বলেই তুর্য উঠে দাঁড়ালো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে নিজের কক্ষের উদ্দেশ্যে প্রস্থান ঘটালো। আরুষ বেচারা আবেগে ফ্লোরে বসে পড়ল ঠাস করে। কি বিপদে পড়ল সে! কে বলেছিল তাকে তুর্যের হ্যাঁতে হ্যাঁ মেলাতে? আজ তুর্যের কথায় যদি সে তাল না মেলাতো, তবে এত বড় একটা বিপদে তো পড়তে হতো না। এখন সে কিভাবে পৃথাকে নিজেদের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দজ্জাল বউকে কিভাবে বাগে আনবে? এমনিতেই মেয়ের যা তেজ। সুদীর্ঘ এক রাতের সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরুষের কাল রাতে ঘুম হয়নি একটু। গতকাল সারা রাত শুধু এই চিন্তায় চিন্তায় কেটেছে যে পৃথাকে এ বাসায় কিভাবে আনবে। আর যদি না আনতে পারে, তাহলে তুর্য যদি সত্যি সত্যি তাকে ঠুস করে গুলি করে ঠাস করে উপরে তুলে দেয়, তখন কি হবে? তুর্য নামক ওই প্রাণীর না আছে মুখের উপর কোনো বিশ্বাস, আর না আছে হাতের উপর কোনো বিশ্বাস।
চিন্তায় চিন্তায় আরুষের চিন্তায় আরুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। তাই তো সে সকাল সকালে নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখে রাস্তার কাছে। এই পথ দিয়েই তো পৃথা কলেজে যাবে। যদিও সে জানে পৃথার কলেজে যেতে এখনো অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতে চাইছে না। সে যে সময় গেটে দাঁড়াবে তার আগে যদি পৃথা চলে যায় তখন কি হবে। তাই তাড়াহুড়া করে ঘরের পোশাক অর্থাৎ 3/4 প্যান্ট এবং টি শার্ট জড়িয়ে উস্কো খুস্কো চুলে হাজির হয়েছে গেটের সম্মুখে। বারবার পৃথাদের বাসার দিকে উকি ঝুঁকি দিচ্ছে, আবার একটু পরপর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। আরুষ এভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো ওই বাড়িরই দারোয়ান। অর্ধবয়স্ক দারোয়ান দুই চোয়ালের সাহায্যে পান চিবুতে চিবুতে আরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করল। আপনি কেডা? আরুষ আমতা আমতা করে জবাব দিল, জি, নতুন এসেছি। ওহ, এইটুকু বলে আর দারোয়ান বলল না কিছুই। যেভাবে এসেছিল সেভাবে প্রস্থান করলো। আরুষ আরও কিছুক্ষণ অতিবাহিত করলো পৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটেছে। ওই তো আসছে মেয়েটা, সাদা কলেজ ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়েছে। আরুষ সময় ব্যয় করলো না একটু। ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে। হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। হঠাৎ রাস্তার মাঝে কেউ পথ আটকাতে বিরক্ত হলো পৃথা। কপাল কুঁচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে চোখ ছোট ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটার চেলা না? আরুষ ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। যেমন স্বামী তার তো তেমন বই হবে, এটা মোটেও বিস্ময়কর কিছু নয়। তাছাড়া পৃথা ভুল তো কিছু তো আর বলেনি। তুর্য তো সত্যি ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রন্ধে রন্ধে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসার সুবাদেও ইংল্যান্ডে ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজ ব্যতীত অন্য সব চিন্তাভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙার আগেই পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই দজ্জাল মেয়েটা কি তার কথায় যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলেই তো সম্ভবত মুখের উপর নাকচ করে দিবে। আরুষ তবুও আশা ত্যাগ করলো না, কিছুটা ইতস্ত করে বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম। আরুষের হঠাৎ এহেন কথায় কপালে ভাঁজ পড়ল পৃথার। তারা এখনো অপরিচিত একে অপরের নিকট। শুধুমাত্র এই মাঝে মধ্যে কিছুটা দুর্ঘটনা আর ঝগড়ায় তাদের সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটাও যে খুব একটা ভালো তা নয়। তার উপর তাকেও সে সহ্যই করতে পারে না। যদি সহ্য করতেই পারত তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপ্পড় দিতে পারত? সেদিনের কথা স্মরণে আসতেই মেজাজ বিগড়ালো পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডালপালা মেলে দিল। ঝাঁঝালো কণ্ঠে মেয়েটা বলল, ওই ব্রিটিশ লোকটা বাসায় আর আমি কখনোই যাব না। আরুষ যেন আগে থেকেই জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের স্বরে বলল, প্লিজ চলুন না ম্যাম। কেন, আপনার স্যারের আমাকে আর একটা থাপড় মারা বাকি আছে নাকি? না মানে, আরুষকে আর বলতে দিল না পৃথা। তার কথার মাঝেই বলল, পাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে যে নিজে যেচে ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব? আমার কলেজ আছে, যাচ্ছি আমি। কথাটা বলেই পৃথা সম্মুখ পানে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়া শুরু করলো। একটা বার যদি পৃথা এখান থেকে চলে যায় তারও নির্ঘাত উপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছু নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ, তো তাই আপনাকে একটু আসতে বলেছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছু নয়। তুর্যের অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ এ কথা শুনে নিশ্চয় চলে যাওয়া কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিহ্বা দিয়ে ওষ্ঠ ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকেই চিনে না তেমন, কোনো আত্মীয় স্বজন নেই আমাদের এখানে। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প স্বল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালো হতো। স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিলাম। একা পুরুষ মানুষ কী থেকে কী করবো বুঝতে পারছিলাম না, তো তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা। মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর কিছু করার নেই। এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কিনা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
পৃথার খারাপ লাগলো আরুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখ মুখেও বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা আর না করতে পারল না। যতই হোক লোকটা অসুস্থ। তুর্য হয়তো খারাপ লোক, ব্রিটিশ, কিন্তু সে তো তা নয়। একজন মানুষ অসুস্থ আর সাহায্য করার মতো কেউ নেই শুনেও হাত পা গুটিয়ে কিভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো আরুষের সাথে যেতে। ঝামেলাহীনভাবে বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যারের। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশেষে বুদ্ধি কাজে লেগেছে। পৃথা রাজি হয়েছে। এর মানে এই যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়ল তুর্যের কক্ষের দরজা খোলা। আরুষ ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে এবং তার উপর খুশিও হবে। তাই আরুষ আর ইতিউতি না করে পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষে এলো। কিন্তু এ কি, তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আরুষ দুজনেই আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ কর্ণে আঘাত আনলো তাদের। দুজনেই নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল এরপরে। ওয়াশরুমে বসে বেশ উচ্চস্বরে গান ধরল তুর্য। নিজের বেসুরা কণ্ঠে গাইতে শুরু করলো। জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই। শান্তির বাপ তার মায়ের বিয়েতে পালিয়েছে, আর আমার ঘরে রাখি গেছে খসড়ে বেগম। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। তুর্যের কণ্ঠে এমন উদ্ভট মিলহীন বেসুরে গান শুনে মাথাটা ঘুরে উঠল পৃথার। মেয়েটার খুব করে মনে পড়ল তার প্রিয় কার্টুন ডোরিমনের কথা। আজ কেন যেন মনে হচ্ছে ডোরিমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটা বাস কণ্ঠ নিয়ে তুর্যের উপর ভর করেছে। আর সে ঠিক ওই ডোরিমন কার্টুনের জিয়ানের গান শোনার পর সবাই যেমন জ্ঞান হারাতো, তেমনি জ্ঞান হারাবে ভাব। তবে শেষ পর্যন্ত পৃথার জ্ঞানটা রক্ষা পেল। তুর্য তার বিখ্যাত গান থামালো। সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বক্ষভাগ থেকে। বাব্বা, কি ঘূর্ণিঝড় নামক গানই না শেষ হয়েছে। তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালো বুঝছে। তুর্য কোনো অসুস্থ তটস্থ হয়নি। এই বড় ব্রিটিশের চেলা ছোট ব্রিটিশ আরুষ তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিদা মিথ্যে বলে সিজুকা, সুনিও, ডোরিমন এবং অন্যদের নিয়ে আসতো তার গান শোনাতে, তেমনি এই চেলাটাও তাই করেছে। পৃথা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঢোক গেল, মিনমিনিয়ে বলল, আমি তো অসুস্থ দেখেই গিয়েছিলাম, হঠাৎ সুস্থ হলো কিভাবে বুঝতে পারছি না। দুজনের কথোপকথনের মধ্যে ওয়াশরুম থেকে তুর্যের ফাটা কণ্ঠে আবারও নতুন গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে শুরু করলো। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়াল নেই। কোমর অবধি শুভ্র রঙা একখানা তোয়াল দ্বারা আবৃত করে নিজ কণ্ঠের গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্ন বক্ষে মুক্ত দানার মতো বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরেই রাখা। তুর্য গান গাইতে গাইতে বিছানার উপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। তার মুরগির বাচ্চার মতো বোটা তার পানেই তাকিয়ে আছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কুঁচকাল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি গো মুরগির বাচ্চা, আগে তো রাতে রাতে স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিনে দুপুরে আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছ। আরও শুনলো তুর্যের কথা। বেচারা বেশ বুঝলো তার স্যার পৃথাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখনই তুর্যের ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপরেই আবার চোটপাট চালাবে। রুক্ষ কণ্ঠে বলবে, বেটা মীর জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাডাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নেবে? আরও সে একটু এগিয়ে গেল তুর্যের পানে। গলার স্বর একটু বাড়িয়ে বলল, স্যার, ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যিই এসেছে। আরুষের কথায় ধ্যান ভাঙল তুর্যের। ধরফরিয়ে উঠল সে। এর মানে পৃথা তার কল্পনায় নয়, সত্যি মেয়েটা এখানে এসেছে। আর এই অবস্থায়
তার সামনেও দাঁড়িয়ে আছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, চট জলদি বলল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণে আবার ছেলেটা দুই হাতে নিজের কোমরে জড়ানো তোয়ালেটা আঁকড়ে ধরল, হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তোয়ালেটা ছিল, নয়তো আমার মানের চেয়ে ততক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতো। পৃথা হতবাক হলো। কি সব বলছে এই পুরুষ? মাথা টাথা কি সব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠেই বলল। মা নির্জত গোলায় দড়ি দিতে পারে। তুর্য কপাল টান করে তাকালো পৃথার প্রাণে, অতঃপর বলল, কেন? ওদের তোমার নির্লজ্জ মনে হয়? তুর্য কপাল টান করে তাকালো পৃথার প্রাণে, অতঃপর বলল, কেন ওদের তোমার মানুষ মনে হয় না? পৃথা আহম্মক বনে গেল। কি বলছে এই পুরুষ? মা নির্জত আবার মানুষ হলো কবে? মা নির্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়ারও তো কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মা নির্জত শুধুমাত্র এই মুখে মুখে শুনে এসেছে, কখনো এদের চোখে দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মা নির্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল, মা নির্জত মানুষ হলো কবে থেকে? তুর্য নির্বাকার ভাবলেশীনভাবে বলল, মানুষ এখনো হয়নি তো, হবে ভবিষ্যতে। ভাবছি বউর সাথে পরিবার পরিকল্পনায় বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25 টিয়া পাখির বাচ্চার মতো ছাউপনার জন্ম দেব। তারপর সেই ছাউপনার মধ্যে বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইচ্ছা। পৃথা ভরকে গেল, ভরকানো কণ্ঠে বলল, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কিভাবে হবে? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতো এত বিচক্ষণ একজন মানুষের বউ কিনা এত বোকা, তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না। নিশ্চয় ওই রাজাকার শ্বশুর আলবদর আলশামস সালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্ক এভাবে ফুলে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ড পাড়ি জমিয়েছিল? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করত, তাহলে নিশ্চয় বউটা এতটা মোটা মাথার হতো না। তুর্য বিরক্তি ভরা কণ্ঠেই বলল, আমি বললেই কি ওর হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবাসি বলে, বাস্তবে তো এরা সবাই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল। এই পুরুষ এইসব কি উদ্ভট কথা বলছে? প্রথমে বলল মা নির্জত মানুষ, তারপরে কি সব মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, তাদের আবার টিয়ার বাচ্চা। সবটাই মাথার উপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথার নিজেকে কেমন মানসিক রোগী মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী? পাবনা থেকে পালিয়ে এসে উঠেছে রাজশাহীতে। আরুষ তুর্যের এই অসুস্থতার কথাই বলেনি তো? পৃথা চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখে চোখ পড়ল ছেলেটার, কেমন কাচুমুচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো, এ কোন পাগল ছাগলের কাছে এসে পড়ল? ছোটবেলা থেকে এমনিতেই এই পাগলের ভয় পায় পৃথা। ছোটবেলায় একবার রাস্তায় তাকে একা পেয়ে এক পাগল ধাওয়া করেছিল, সেই থেকেই পাগলের ভয়। এখানেও তো পৃথা একাই, আর আরুষ তো এই পাগলের লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে, সেদিন তো সকলের সম্মুখে থাপ্পড় মারল। কি জোরে থাপ্পড়টা ছিল! ব্যথায় তাৎক্ষণিক পৃথার মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্থ দৃষ্টিতে এদিক ওদিক তাকালো।